পৃথিবীতে আন্তর্জাতিক বলে কোনো আইন নাই, আন্তর্জাতিক বলে কোনো বিচার নাই। এটা হচ্ছে কিছু শক্তির খেলা। আপনি ওই আশা করবেন যে শক্তির খেলাতে কেউ মানে বিড়ালের মতন থাকবে, মিউ মিউ করবে, আপনিই বোকা। ইরানের কিছু ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আসলে অনেক দেশেরই নাই, মুসলিম দেশ তো দূরে থাক। ইন্টারেস্টিংও ছিল বাকি দেশের জন্য যে পরমাণু বোমা না থাকলে নাই, শুরু করে দিব। মানে ওই এত হিসেব করে লাভ নাই, মাঝে মাঝে একটু বলেন একটু পাগল হইতে হয়। রাশিয়ার প্রেম, রাশিয়ার হতাশা, রাশিয়ার ভালোবাসা, রাশিয়ার চাওয়া পাওয়া সবকিছু হচ্ছে ইউক্রেন। এবং চীনের প্রেম, চীনের হতাশা, চীনের ভালোবাসা, চীনের স্বপ্ন সব হচ্ছে তাইওয়ান। আমার এখানে 2 জন আমেরিকা সৈন্য বসাই দিলেন, আমি ওয়াশিংটনের বিরুদ্ধে কি লড়াই করতে যাবো, এখানেই তো মেরে ফেলবে। তো আমি তো আসলে স্বাধীন না। আপনি যদি আশা করেন যে আমি কেন স্বাধীনের মতন কথা বলছি না, আসলে এক্সপেকটেশনটাই একটা রং এক্সপেকটেশন। সুপ্রিয় দর্শক, ইরান রেডিওর নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক বিশ্লেষক জনাব মুহাইমিন পাটোয়ারি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে 12 দিনের যুদ্ধ শেষ হলো ইসরায়েল এবং ইরানের, বর্তমানে যুদ্ধবিরতি চলছে। তো আমরা ইতিহাসে দেখি যে আসলে তারা গাজা উপত্যকা কিংবা লেবাননের হিজবুল্লাহর সাথে এই যুদ্ধবিরতির সময় কিন্তু একটা প্রতারণা করেছে। তো ইরানের ক্ষেত্রে কি অন্যরকম কিছু হতে পারে? আসলে এটা তো ফরমাল যুদ্ধবিরতি এখন ওইভাবে শুরু হয় নাই। আমরা দেখলাম যে 2 জন মানে যুদ্ধটা থামিয়ে বসে আছে। একটা ট্রিটি সাইন করা বা মানে যুদ্ধবিরতি বলতে সত্যিকার অর্থে যে ইয়েটা বোঝায় ওটা কিন্তু হয় নাই। হিসেবে যুদ্ধরতই আছে কিন্তু অ্যাকশনে যাচ্ছে না। তো ও মানে প্রত্যেকেই জানে আন্তর্জাতিক মহলে, ইরানে, ইরানের বাহিরে, ইসরায়েলের ভিতরে, এমনকি আমরাও সবাই জানি যেকোনো মুহূর্তে এটা আবার শুরু হয়ে যেতে পারে। এবং প্রত্যেকে জানে যে প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে। এর পরের অ্যাটাকটা কেমন হবে, ডিফেন্সটা কেমন হবে। 2 দেশই জানে যে আমি অ্যাটাক করলে কিভাবে করব, আমি ডিফেন্স করলে কিভাবে করব। পুরা ওইটা চলছে। তো এটাকে আসলে যুদ্ধবিরতি হিসেবে আসলে স্বীকৃতি দেওয়াটাই কঠিন হয়ে যায়। কারণ ইতিহাসে আমরা দেখি যে গাজার সাথেও কিন্তু তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা কিন্তু যুদ্ধ মানে যে বিরতি চুক্তি করার পরে লঙ্ঘন করেছে। এখানে তো চুক্তি হয় নাই। চুক্তি হয়নি। তো এটা তো আসলে যুদ্ধবিরতিই বলছি না। আর তাছাড়া প্রথমবার যে যুদ্ধ করল তখন কিসের ভিত্তিতে করেছে? মন চাইছে করেছে। তো মন তো আবার চাইতে পারে। তো আমার মনে হয় কি যে অলরেডি ওয়ারিং স্টেটে আছে, বাট এখন অ্যাটাক হচ্ছে না। আচ্ছা, তারা তো আসলে আমরা দেখি যে এই যে ধরেন তারা কথা দিয়ে কথা রাখে না, একটা লিখিত যুদ্ধবিরতি চুক্তি তারা লঙ্ঘন করে। তারা তো এই কাজটা করেই, এমনকি আমরা দেখি যে আন্তর্জাতিক আইনে কিন্তু তোয়াক্কা করে না ইসরায়েল। আ কেন? তাদের শক্তিটা আসলে কোথায়? আন্তর্জাতিক আইন কার তৈরি? পশ্চিমাদের। ওটা তো আন্তর্জাতিক আইন না। যার হাতে আইন তৈরি সে আইন ভঙ্গ করবে, সে আইন বদলাবে, এটাই তো নিয়ম। আমরা যখন ছোট ছিলাম ব্যাট বল যদি আমার হতো, কি করতো? কোন দিকে গেলে কি হবে না হবে, কোন দিকে 4 ছক্কা হবে আমরাই বানাইতাম। আবার যখন মনে হতো এটা আমার সুবিধা না, তখন বলতো নাই এখন থেকে আইন চলবে না, এখন থেকে নতুনভাবে এভাবে সিস্টেম হবে। সো ওইটার উপর ভরসা করা তো আসলে বোকামি। আপনাকে তো আপনার ব্যা দিকটাই দেখতে হবে, তাই না? আপনি আশা করছেন সে তার আইন মেনে খুব ভদ্র হয়ে চলবে, লক্ষ্মী হয়ে যাবে, মানে খুব কথা দিয়ে কথা রাখবে। কেন? আমার যদি শক্তি থাকে কথা ভঙ্গ করার, আমার যদি শক্তি থাকে আইন বদলানোর, কেন মানব? কার জন্য? সুতরাং এই ধরনের আশা করা এবং এ ধরনের ভোকাবুলারি আসলে আমার অপছন্দ। পৃথিবীতে আন্তর্জাতিক বলে কোনো আইন নাই, আন্তর্জাতিক বলে কোনো বিচার নাই। এটা হচ্ছে কিছু শক্তির খেলা। তো আপনি ওই আশা করবেন যে শক্তির খেলাতে কেউ মানে বিড়ালের মতন থাকবে, মিউ মিউ করবে, এটা আপনিই বোকা। যদি এরকম কোনো আশা করেন এবং মনে করেন যে অন্য কেউ ভদ্র হয়ে থাকবে। মানে আপনি বিড়াল হচ্ছেন সেটা আপনার বোকামি। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে আমরা যখন দেখলাম যে আমেরিকা ধারাবাহিকভাবে ইরানের সাথে আলোচনা করছিল, তখন হঠাৎ করে দেখলাম যে ইসরায়েল আক্রমণ করে বসলো। মানে যুদ্ধ শুরু করে দিল। পরক্ষণে দেখলাম কিন্তু আমরা হঠাৎ করে যুদ্ধ শুরু করে ইরান একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল। পরবর্তীতে খুব দ্রুতই দেখলাম আমরা তারা কামব্যাক করলো এবং পরবর্তীতে তেল আবিবকে কিছুটা নাকানি চুবানি দিয়েছে ইরান। এই যে হঠাৎ করে আক্রমণ এবং খুব দ্রুত কামব্যাক করা, ইরানের শক্তিটা আসলে কোথায়? ইরানের শক্তি তো বেশ কয়েকটা জায়গায়।
ইরানের কিছু ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আসলে অনেক দেশেরই নাই। মুসলিম দেশ তো দূরে থাক। প্রথমত সে ডলার সিস্টেমের বাহিরে। কেমন? ধরা যাক বাংলাদেশের বা ইন্ডিয়া বা চীনও যদি বলে যে আমি একটা কিছুতে করতে যাবো আর আমেরিকা বলে আমি তোমাকে স্যাংশন মারবো। সাথে, সাথে কিন্তু প্রচণ্ড মানে একটা আতঙ্ক তৈরি হয় এবং ভয় পেয়ে আমেরিকার উম কথা অনুযায়ী চলার চেষ্টা করা হয়। কারণ এটা অনেক, অনেক বড় কিছু। ডলার স্যাংশন অনেক বড় কিছু। তো এটা ইরান অলরেডি খেয়ে গেছে। খেয়ে প্রায় ১০ বছর পার হয়ে গেছে। সে অভ্যস্ত এটা মানে এটা এই অস্ত্রটা তার এগেইনস্ট এ কাজে লাগছে না। সো ডলার সিস্টেমের বাহিরে সে তার নিজস্ব সিস্টেম দাঁড়া করায় ফেলছে। এটা হচ্ছে কি যে তার একটা শক্তি। আরেকটা শক্তি হচ্ছে তার প্রযুক্তি নিজের। তো অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলা দেখা যায় যে আমেরিকা থেকে অস্ত্র কিনেছে। সেই সফটওয়্যারগুলো আমেরিকার তার যে রাডার সিস্টেম, জিপিএস সিস্টেম ব্যবহার করছে। তারপরে হচ্ছে গিয়ে যে আমেরিকার সাথে কোলাবোরেশন আছে, আমেরিকার সাথে ট্রিটি আছে। এর ফলে তার আসলে অস্ত্রের উপর নিজস্ব প্রযুক্তির উপর স্বাধীনতা থাকে না। এই জায়গাটা থেকে ইরান স্বাধীন ছিল। তো তার হচ্ছে কি যে যা কিছু আছে সম্পূর্ণ নিজের এবং এটার জন্য কারো সাথে জবাবদিহির বা কারোর মানে অস্ত্রের যে আমি এখান থেকে নিউ ইয়র্ক থেকে সুইচ টিপ দিব ইরানের অস্ত্র চলবে না। এরকম কোনো ব্যবস্থা ছিল না। সো অস্ত্রের দিক থেকে স্বাধীনতা ছিল। তৃতীয়ত ইরানের অন্যতম একটা ব্যাপার হচ্ছে সলিডারিটি। এটা হচ্ছে পার্সিয়ান যেই সংস্কৃতি, পারস্য সংস্কৃতির একটা অংশ যে বহিরাগত আক্রমণ যখন করে জাতিসব এক হয়ে যাওয়া শুরু করে। মনে করেন যে কথার কথা বাংলাদেশের বিগত সরকারে ধরা যাক সরকার অনেক অত্যাচার করছে, খারাপ ইত্যাদি। এমন সময় আমেরিকা বাংলাদেশে এসে বলল যে, "তোমাদের সরকার খারাপ, এই সরকারকে আমরা উৎখাত করব, তোমাদের দেশে গণতন্ত্র করব।" হতেই পারে যে বাংলাদেশের অনেক মানুষ রাস্তা ক্লিয়ার করে দিয়ে বলল, "আসো, আসো।" খুব খুশি হয়ে যাবে। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি আমার দেশে গণতন্ত্র আছে কি নাই, আমার দেশে কে ডিক্টেটর না এটা আমার বিজনেস। তুমি বাহির থেকে সেখানে ক্ষমতা দেখাতে পারবা না। কথার কথা আমার পরিবারে সমস্যা চলছে। কেউ বাহিরের বাসার একটা লোক এসে যদি আমার স্ত্রীকে পিটাইতে আসে যে, "তোমার স্ত্রী খারাপ একটু এটা তো আমারই জন্য মানে তো এই জায়গাতে পরিবার যে এক হয়ে যাইতে পারা এবং ন্যাশনাল লেভেলেও বাহিরের আক্রমণ আসলে নিজেদের যা ডিফারেন্স থাকা থাকুক, এক হয়ে যাব এবং ওইটাকে সম্মিলিত প্রতিহত করব। এই সংস্কৃতিটা ইরানের ইরানের রক্তে আছে। আফগানদের মধ্যেও আছে। কয়েকটা জাতির মধ্যে আছে এবং এই জাতিগুলাকে আসলে পরাজিত করা একটু কঠিন হয়ে যায়। এটা একটা অন্যতম একটা শক্তি যে আমাদের ন্যাশনাল ইউনিটি তৈরি হয় যখন আমরা শত্রুর আক্রমণ হই। আর এই ৩ টাকে আমি মূল ধরবো। একটা হচ্ছে ডলার সিস্টেম থেকে বের হওয়া, নিজস্ব প্রযুক্তি আর ন্যাশনাল ইউনিটি। আরো বেশ কিছু তার আ শক্তির জায়গা আছে যেগুলা সেকেন্ডারি। যেমন হচ্ছে যে ইরান হচ্ছে যে শিয়া ধর্মের একটা রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি। তো সারা বিশ্বব্যাপী যত শিয়া পকেট আছে, তাদের জন্য ইরানের টিকে থাকা, নিজের টিকে থাকা অনেকটা অ্যালাইনড হয়ে গেছে। মনে করেন মনে করেন যে সারা বিশ্বব্যাপী ভারতের নাগরিক আছে বা হিন্দু কমিউনিটি আছে। ভারত যদি ধ্বংস হয়ে যায় তাদের কিন্তু নিজস্ব অস্তিত্ব প্রশ্ন চলে আসে। তো তারা তাদের সবটা দিয়ে কি চাবে? ভারত যেন টিকে থাকে, ভারত যেন ভালো থাকে। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে আমার যেই শিয়া কমিউনিটি গুলা আ আমার বলতে মানে পৃথিবীতে যে শিয়া কমিউনিটি গুলো আছে এবং বিশ্বব্যাপী তাদের সবার কিন্তু অস্তিত্ব এবং ইরানের রাষ্ট্রের অস্তিত্ব ২ টার সাথে কি একটা কানেকশন আছে। সো ফলে তারা একটা অনেক বড় কমিউনিটির একটা আইডেন্টিটির জায়গা তৈরি করতে পারছে যেটা হয়তো আমাদের বাংলাদেশের ওইভাবে নাই, অত বিস্তৃত নাই। সো একই সাথে রিলিজিয়াস আইডেন্টিটি জায়গা থেকে সে একটা পাওয়ার পাইছে। তো এই বেশ কিছু কারণে সে হচ্ছে কি যে আপনার মানে একটা শক্তিশালী পর্যায়ে ছিল। আমরা একটু মানে অস্ত্রের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আ যেহেতু আমরা দেখেছি যে শেষের দিকে মূলত তেল আবিবকে অনেকটা নাকানি-চুবানি খাইয়েছে ইরান। তাদের মিসাইলের যেই শক্তিটা, সেটা নিয়ে এসে আপনি কিভাবে দেখছেন? মানে ইরানের তো অস্ত্রের যেই শক্তিটা, হ্যাঁ, প্রযুক্তি যেটা বলছিলাম। প্রযুক্তি। তো ইরানের আ মিসাইলের ব্যাপার হচ্ছে কি, ইরান হচ্ছে সবসময় কিন্তু দেখা গেল ইসরায়েল জুজুর আ উম বিরুদ্ধেই আসলে নিজের রাষ্ট্রের সবকিছু সাজাচ্ছে। সো সেইজন্য বহু আগে থেকে সে বিভিন্ন মিসাইলগুলা মাটির বহু নিচে আ মানে মিসাইল সিটি যেগুলাকে বলে বা অস্ত্রের গুদাম, আমি সেটাই সেখানে বলছিলাম যে রেখেছে। দ্রুত কিভাবে এত কামব্যাক করল? নিশ্চয়ই তাদের দীর্ঘদিন ধরে তাদের এই প্রস্তুতিটা ছিল আসলে নিশ্চয়ই। প্রস্তুতি তো এগুলা তো মনে করেন যে মাটির নিচে আমি একটা গর্ত করব। এটা কত মিটার নিচে হইতে হবে, এটাতে কি পরিমাণ অ্যামিনিশন থাকতে হবে, এগুলো তো আমি ১২ দিনে করতে পারি না। এগুলো করতে ১২ বছর লাগে। তারপর হচ্ছে কি যে একটা মিসাইল তৈরি করা। মিসাইলের যে ম্যাটেরিয়াল,
তারপর হচ্ছে কি যে মিসাইলের যে জ্বালানি, যে ইঞ্জিন, এগুলা একটা তৈরি করার জন্য একটা দেখা যায় কি যে ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট লাগে। এগুলা যে কেমিক্যাল কোনটা কোন রেশিওতে দিবে, কোনভাবে মিসাইল ফার্স্ট ফেজে কি হবে, সেকেন্ড ফেজে কি হবে, তারপর হচ্ছে কি যে আপনার আ ওই পাশে যখন অ্যান্টি মিসাইল আসবে সেটাকে ফাঁকি দেওয়ার জন্য কি করতে হবে, মিসাইলের সাথে যে রাডার সিস্টেম, গাইডেড সিস্টেম, এই সবকিছু তৈরি করার জন্য মানে একটা হোল সেট অফ ইন্ডাস্ট্রি লাগে। তো এগুলো তো একদিনে হয় নাই, হয়ও না। তো এখন ইরানের নিজস্বটা আছে। যে অনেক দেশেরই হচ্ছে কি যে এর থেকে একটু, ওর থেকে একটু করে কোন রকম করে, পৃথিবীর খুব কম দেশের হচ্ছে যে একদম নিজস্ব ফুল নিজস্ব সেট আছে। সিস্টেমটা। তো এই ফুল সেটটা তৈরি তো হয়েছে তো একদিনে না। এটা তো ইরান তো স্যাংশন আছে বছরের পর প্রায় ৫০ বছর ধরে কোন না কোন রকম স্যাংশন আছে। মিসাইলের উপর স্যাংশন তো দীর্ঘদিন ধরে চলে আসতেছে। তো এই যে দীর্ঘদিন চলে আসতেছে তো তখন বাধ্য হয়েই এই সিস্টেম তৈরি করতে পেরেছে। তো এখন যেহেতু তার নিজস্ব জিনিস আছে এবং তার নিজস্ব আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আছে, তার উপরে হচ্ছে কি যে মানে নিজস্ব বিজ্ঞানী আছে। ধরা যাক একটা মিসাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেল। তো এখন আমি বিজ্ঞানী না, আমার টেকনিক্যাল সাপোর্ট নাই। সো এই অবস্থাতে তো আমি ২ দিনের মধ্যে এটা রিকভার করতে পারি না। সো আমার যখন হচ্ছে কি যে ফুল টিম আছে, তো এই জিনিসগুলো ইজিলি আরকি ফিক্স করে ফেলা যায়। মনে করেন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কথাই যদি বলি, আমাদের কিন্তু পুরা শিল্পটা একদম হোল সেট আছে। তো দেখা গেল যে একটা গার্মেন্টস একটা অংশ নষ্ট হয়েছে। খুব দ্রুতই সে কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবে। তো আ ১২ দিনে তো আসলে অনেক অল্প সময়। কথায়, কথায় এটা যদি ১ বছরও চলত তাহলে দেখতেন যে নিজস্ব শিল্প কারখানার মধ্যে দিয়েই তার মেরামত সিস্টেম বা এগুলো সব তৈরি হয়ে যেত এবং এটার জন্য যে খুব বেশি মানে অন্যের উপর নির্ভরশীল হতে হতো তা কিন্তু না। তো এই যে তার যে ইকোসিস্টেমটা আছে, ডিফেন্স ইকোসিস্টেম, তো সেইটা ও আসলে বলব তো অলরেডি বলেছি এটা একটা মানে শক্তির কারণ। তো এই প্রস্তুতিটা আসলে সমস্যা হচ্ছে অন্যান্য দেশে তেমন নাই। যেমন আমরা ১৯৬৭ সালে দেখেছি যে মিশর বলা যায় কি যে একদিনে হেরে গেছে। ৬ দিন যদিও যুদ্ধ চলে, একদিনে তার হচ্ছে কি যে বিমানগুলো এমনভাবে রেখে দিল মনে যেন সে জেনেভা বিমানবন্দরে মানে সবচেয়ে শান্তিপূর্ণ জায়গায় যুদ্ধ বিমান রেখেছে। তো ইসরায়েল বিমানগুলো ঘুরে এসে একদিনে শেষ করে দিছে। আমরা যেমন ইরাকের ক্ষেত্রে দেখেছি যে সাদ্দাম হোসেনের সময় তখনও কিন্তু তার যে আ এয়ার পাওয়ার, ওই কুয়েতে যখন আক্রমণ করল ১৯৯১ খুব সম্ভবত, খুব দ্রুত শেষ করে দিছে। তো বর্তমানে যুদ্ধগুলো যেটা হয় যে আসলে তো ফার্স্ট এ তো এয়ারে এয়ার টু লড়াইটা হয়। এয়ার তো এয়ার সবকিছু সেই সুপিরিয়রিটি লড়াইটা হয়। তৈরি করার আগ পর্যন্ত যে ক্ষয়ক্ষতিটা ম্যাসিভ হইতে থাকে। তার একজন জিতে যায় ওর। তো ইরানের আকাশটার লাস্টের দিকে ইসরায়েল অনেকটা প্রায় দখল করে নিতে কিন্তু আমরা পেরেছিল। শুরুর দিকে দেখলাম কিন্তু আসলে তারা শুরুর সময়ে তাদের প্রস্তুতি কিন্তু ছিল না। যদিও হঠাৎ করে আক্রমণ করেছে কিন্তু ইরান তো একেবারে মানে আকাশ প্রতিরক্ষাটা একেবারে কিন্তু অনেকটা আ প্রকাশ পেয়েছে শুরুর দিককার হামলা। এটা আমরা কিন্তু দেখতে ইরানের পেয়েছি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে এটা তো মানতেই হবে যে ইসরায়েলের মতন তো কখনোই না। এখন ব্যাপার হচ্ছে ইসরায়েলের যে টেকনিক্যাল সাপোর্ট, ইসরায়েলের যে ম্যাটেরিয়াল সাপোর্ট, এটা সারা বিশ্বের বেস্ট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার এর কম্বিনেশন। ইরান নিজে একা। তো এখন এটা তো কখনোই সমান হতে পারবে না। আর ইসরায়েলের যে বিমান F আ 35 সেটা কত মানে ১৪ টা মনে হয়। আমি আবারও একটু দেখা উচিত। রাষ্ট্রের সম্মিলিত ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার এর কালেকশন। এটার একেকটা পার্ট একেকটা দেশ তৈরি করে। যেই দেশ যেই পার্টের সেরা সে সেটা তৈরি করে। সো এটা হিউম্যান ইনজিনিউইটি র একটা কম্বিনেশন। সো এটার সাথে তো আসলে ইরান জাস্ট একটা উদীয়মান একটা শিল্প, এটা সম্ভব না। এবং আমরা দেখেছি যে লাস্টের দিকে ইরানের আকাশটা ইসরায়েল প্রায় দখল করে ফেলেছিল। বলে ফেলেছে। কিন্তু ওর যে গোপন মিসাইল যে অ্যামিনিশন গুলো এত আছে সেটা যে শক্তিশালী এত কাজে দিবে, কাজে দিবে। সেটা যে এত কাজে দিবে এবং শেষ এবং পর্যন্ত এত ভ্যারাইটি মিসাইল আছে যে এত হ্যাঁ, রকমে ফাঁকি দেওয়া যায়। তো এটা আসলে সারা দুনিয়ার জন্যই বেশ একটা চমক ছিল। চমক ছিল। এক্সাক্টলি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইসরায়েলের যে একটা ব্লাফ ছিল যে তার আকাশ দুর্ভেদ্য, সেই ব্লাফ নষ্ট হয়ে গেছে। সো এখন এবং আসলে আমরা দেখি যে হুম, শেষ দিকে কিন্তু ধরেন আমেরিকা কিন্তু অনেকটা তড়িঘড়ি করে যুদ্ধবিরতির প্রস্তাবটা নিয়ে আসলো এবং তারা মোটামুটি কার্যকর করা করলো। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি ইরান কিন্তু নিজের থেকে যুদ্ধবিরতির কথা বলেনি। তাই তো? কিন্তু হঠাৎ করে আপনি কি মনে করেন কেন আমেরিকা তড়িঘড়ি করে ১২ দিনের শেষের দিকে এসেই তারা যুদ্ধবিরতির বিষয়টা টেনে নিয়ে আসলো? এটা এটা কি তো তেল আসলে আবিবের যে ভিতরের প্রতিরক্ষা না, ব্যবস্থা না, না। শেষ হয়ে ব্যাপার যাচ্ছিল হচ্ছে এই কারণে কি? আপনি কি কিছু তথ্য হচ্ছে আপনাকে দেওয়া হয়। কিছু তথ্য আপনার সামনে আছে। অনেক তথ্য আপনাকে কখনোই দেওয়া হবে না। তো ওইটা আমরা বাহির থেকে আপনি যেটা বললেন সেটা আমরা ধারণা করছি যে তেল আবিবের যেই প্রতিরক্ষা রকেটের যেই ব্যবস্থা রকেট মানে মিসাইল
ডিফেন্স আয়রন সিস্টেমে যে ডোম, রকেটগুলা, ওই আয়রন ডোম রকেটগুলা একদম শেষ হয়ে আসাতে সে রেশনিং শুরু করেছিল। যে কিছু, কিছু এলাকায় মিসাইল আসতে গেলে সে চুপ করে বসতে। কারণ ওই পরিমাণ তার প্রতিরক্ষা না করতে গেলে দেখা গেল যে আরো ক্ষতি হয়। আর ইরানের হাতে কতগুলো মিসাইল আছে এটাও কিন্তু আসলে আমরা জানি না। প্রেডিক্ট করতে তো পারেনি। এখন হতে পারে যে আমেরিকা নিজে বা ইসরায়েল নিজেও চিন্তা করছিল হয়তো তার কাছে আর অনেক আছে, আমি পারব না। এটা একটা। আবার হতে পারে ইরানও এমন একটা ভান দেখাইছে যে অনেকগুলো আছে। আসলে তো তারও নাই। বললাম আরকি। এটাই তো হচ্ছে কি যে যুদ্ধের খেলা। যে আপনাকে রণকৌশল। এমনভাবে দেখতে হবে যেন আপনি শেষ আপনি কোনো ইনফিনিট পাওয়ার আছে। তো সে ভয়েই এখন এটা আ আসলে বাহির থেকে বলা তো মুশকিল। তো যেহেতু ইসরায়েল বা আমেরিকার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বেশি স্ট্রং, আমরা ধারণা করতে পারি ইসরায়েলের যে আ মানে অ্যান্টি ডিফেন্স আ ব্যালিস্টিক মিসাইল অ্যান্টি ডিফেন্স সিস্টেম ছিল। সরি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল তো সিস্টেম ডেভিড স্লিং ছিল, হ্যাঁ, তারপরে হ্যাঁ। আয়রন ডোম তো ছিল। তার তুলনায় হয়তো ইরানের ইয়েটা আরো বেশি ছিল। সেজন্য এত তাড়াহুড়া করেছে। কারণ ওই আর শেষের দিকে কিন্তু আরো শেষের দিকে আসলে তেল আবিবের বেশ ক্ষয়ক্ষতি কিন্তু হচ্ছিল। হ্যাঁ, ক্ষয়ক্ষতি ইরানেরও ক্ষয়ক্ষতি হচ্ছিল। কিন্তু ইরান এত বড় রাষ্ট্র, এত বেশি মানুষ মানে ইটস টু বিগ ধরেন আ আপনারা হচ্ছেন ৫০ জন, আমরা হচ্ছি ৫ জন। ৫ জন। তো এখন আমার একজন মরে গেলে আমার যে ভয় আপনার মানে আর আছি মাত্র ৪ জন। এখন আপনার ৫ জন মেরে ফেললে আছে আরো ৪৫ জন। তো তার মানে হচ্ছে কি যে গেমে আমি পিছিয়ে তেল আবিব তো ছোট একটা ইসরায়েল তো ছোট একটা জায়গা। খুবই ইরান তো ছোট। বিশাল। তো এত বড় দেশ তো আসলে এটা তো গাজা না। যে মন চাইলো ইচ্ছা মতন বোম্বিং করলো ধ্বংস। তো এইভাবে আসলে এই মানে তবে একটা বিষয় হয়তো মেনশন করা উচিত। যে এখানে একটা গেম চেঞ্জার ট্রাম্প কার্ড ছিল যেটা বর্তমান বিশ্বে অনেকে ফেলে না, ফেলবে না। সেটা ইরান অ্যাডভান্টেজ এ কাজে দিছে সেটা হচ্ছে পরমাণু বোমা। সো এই একটা জায়গায় ইরান একদম পরাজিত। যদি কথার কথা সে পরমাণু বোমা মারত তাহলে আসলে ইরানের ম্যাসিভ ক্ষয়ক্ষতি হতো। কিন্তু ইরানকে পরমাণু বোমা আসলে না বানানো ছাড়া এখন আসলে এই গেমে আমরা ইকুয়াল ইরানের ফুটিং এ থাকার কোনো আমার মতে ভবিষ্যতে কোনো সুযোগ নেই। আচ্ছা, এই যে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দীর্ঘদিন আমরা দেখেছি যে ইসরায়েল বলে আসছে, এমনকি আমেরিকা ধারাবাহিকভাবে তাদের সাথে বৈঠক করেছে। বা এই যে যুদ্ধটা হলো, আপনি আসলে কি মনে করেন যে এরই মধ্যে আসলে ইরান পুরোপুরি সক্ষম হয়েছে বা কিংবা বানিয়ে ফেলেছে পারমাণবিক অস্ত্র? আপনি কি মনে করেন? আসলে ধারণার ভিত্তিতে এগুলা বলা তো মুশকিল। ইরান যদি পরমাণু বোমা বানাতো, তো সেক্ষেত্রে একটা আমাদের যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পটা আমরা লক্ষ্য করতাম। কয়েকটা ভূমিকম্প হয়েছে। কিন্তু ভূমিকম্প হলে ওই ভূমিকম্পের আ বিশ্লেষণ করে পশ্চিমারা আগেই বলে দিতে পারত যে মানে না এই ভূমিকম্পটা ন্যাচারাল না, এটা পরমাণু সৃষ্ট। যেমন নর্থ কোরিয়া যখন করেছে বলেছিল না একটা অস্বাভাবিক ভূমিকম্প দেখলাম। তো সো ফার ওই ধরনের কোনো রিপোর্ট পাই নাই। আ খুব সম্ভবত পরমাণু বোমা এখনো তৈরি করে নাই। আর পরমাণু বোমা ১ম বিস্ফোরণ করা আর সেটা মিসাইল দিয়ে ওই দেশে পাঠানো ২ টা কিন্তু আলাদা ব্যাপার। পরমাণু বিস্ফোরণ করতে পারা মানে হচ্ছে ওকে আমি ফার্স্ট এটা মানে এই টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট টা ফার্স্ট স্টেপটা নিয়েছি। দেন এটাকে ছোট করে মিসাইলের মাথার মধ্যে ঢুকায় তারপরে ঐরকম ওয়ারহেড ক্যারি করার মতো হোল সিস্টেম দাঁড়া করাইতে আরো কিছু সময় লাগে। তো ও আপনি তো আর বিমানে নিয়ে উপদেশ থেকে হিরোশিমা নাগাসাকি ওই সিস্টেম তো এখন ওইভাবে হয় না। কারণ তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাঁ, সবারই হ্যাঁ, অনেক কঠিন। হ্যাঁ, আর তাছাড়া বিমান ইরানের ওই পর্যায়ে এখনো পৌঁছায়নি এবং পৌঁছানোর কথা না। এটা খুবই, খুবই সফিস্টিকেটেড টেকনোলজি যদিও। তো আমার মনে হয় ইরানের আরো কিছু রাস্তা বাকি। তবে একটা জিনিস যে সে যে এত সাহস করে এই পর্যায় পর্যন্ত পরমাণু বোমা ছাড়া এসেছে, এটা আসলে বিস্ময়কর ছিল এবং মানে ইন্টারেস্টিং ও ছিল বাকি দেশের জন্য যে পরমাণু বোমা না থাকলে নাই। হুম, শুরু করে দিব। মানে ওই এত হিসেব করে লাভ নাই। মাঝে, মাঝে একটু বলেন একটু পাগল হইতে হয়। তো ঐরকম আরকি। আমরা সেটাই আসলে দেখেছি। হ্যাঁ, আমরা যুদ্ধের বিষয়ে আলোচনা করব কিছুক্ষণ পরে। তার আগে আমরা একটু আ ইতিহাস জানতে চাই আপনার কাছে। মূলত আমরা সবাই জানি যে আসলে ফিলিস্তিন ভূখণ্ড দখল করে কিন্তু একটা সময় এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা তারা অবৈধভাবে দখল করে সেখানে রাষ্ট্র গড়ে উঠেছে। অনেকেই জানার আগ্রহ আসলে এই ইসরায়েল রাষ্ট্রটা আসলে কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? সেটা একটু আমরা জানতে চাই। এটা তো লম্বা ইতিহাস। শত বছরের রক্তের স্রোতের বন্যার এবং অশ্রুর স্রোতের মধ্যে দিয়ে তিলে, তিলে এই দখলদারিত্বটা। সেজন্য আসলে ইসরায়েলের ব্যাপারে কেউ বলে না ইসরায়েল আ জয় করেছে ফিলিস্তিন। জয় শব্দটা ইসরায়েলের সাথে আসে না। কারণ
হ্যাঁ, পৃথিবীতে তো বহু রাষ্ট্রকে জয় করছে, দখল করছে ইত্যাদি। কিন্তু ওই ইতিহাস আর ইসরায়েলের ইতিহাসটা একটু ভিন্ন। কারণ এখানে আসলে মানুষের সিভিলিয়ানদের ভূমি লুট করা হয়েছে। মনে করেন যে একটা রাজা আসলো একটা দেশের রাজাকে বা সৈন্যকে পরাজিত করলো, তারপর সেই দেশ জয় করলো। তার মানে এই না যে সিভিলিয়ানের জমি রাজা নিজের নামে লিখে ফেলবে। বুঝা গেল তফাৎটা? ইসরায়েল যেটা করেছে যে ব্যক্তি মানুষের সম্পত্তি সে নিজে আ উম মানে দখল করে নিয়েছে। যেটা হচ্ছে কি যে মূল ব্যাপার, এবং এইটা তিলে, তিলে করেছে। তো ইসরায়েল অবশ্যই খারাপ কাজ করছে। এটা সারা বিশ্ব প্রায় স্বীকার করবে। আমরাও খারাপ কাজ করছি। আমরা যা করা দরকার ছিল তা করিনি। বরং বর্তমানে ইসরায়েলের সাথে সমঝোতার মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো মানে শুধু যে যুদ্ধে আমরা আ পরাজিত এবং যুদ্ধে আমরা অবহেলা করেছি তা না। তার পাশাপাশি শান্তিপূর্ণ চুক্তির মধ্যে দিয়ে ইসরায়েলের এই দখলদারিত্ব এবং উম অন্যায়কে আমরা মানে অনেক মুসলিম দেশ স্বীকৃতি দিয়ে দিচ্ছে। এটা আরো দুঃখজনক। মানে যে ইসরায়েলের পুরো ইতিহাসটা হয়তো ইচ্ছা করে বললাম না। কারণ এটা তো আসলে বহু ধাপে, বহু ধাপে, ধাপে। ধাপে, 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 ধাপে এই পর্যায়ে এসেছে এবং এখনো চলছে এই ধাপগুলা। তো ওভারঅল যদি এক লাইনে বলি সে হচ্ছে কি যে মানুষের ব্যক্তিগত ভূমি সে নিজের নামে দখল করে নষ্ট করেছে। মানে ইসরায়েলের অংশটাকে কেন দখল বলে আর বাকি বিশ্বের জয় অন্যান্য পরাজয়, হ্যাঁ, দেশগুলোকে কেন? এইটার কারণটা আমি বলি এটাই যে কারণ এখানে মানুষের জমি উম অন্যায়পূর্বক ছিনাই নিয়ে আরেকজনের কাছে বিক্রি বা লিখে দেওয়া হয়েছে। সো এইটা আসলে রাজার কাজ না। রাজার সাথে রাজার লড়াই হবে, শাসন বদলাবে কিন্তু এমন না যে আমার ঘরবাড়ি, আমার উম ব্যক্তিগত সম্পত্তি কেউ তুলে নিয়ে আরেকজনের নামে দিয়ে দিবে। ঠিক এই কাজটা করেছে ইসরায়েল। আমরা আবারও ফিরি যুদ্ধের বিষয়টা নিয়ে। আমরা দেখেছি এই ১২ দিনের যুদ্ধের মধ্যে ইরানের যে মিত্র শক্তিগুলো ছিল, চীন কিংবা রাশিয়া, তারা কিন্তু সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? না, চীন আর রাশিয়া আসলে পদক্ষেপ নিবেও না। তো এটা আমি ১ম এ বলেছি ওরা আসবে না। কারণ একটা কিন্তু জিনিস কেন? কি, বিশ্লেষণটা একটু কারণ বলেন। কারণ রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে, এটা বুঝতে হবে। রাশিয়ার রাশিয়ার প্রেম, রাশিয়ার হতাশা, রাশিয়ার ভালোবাসা, রাশিয়ার চাওয়া পাওয়া সবকিছু হচ্ছে ইউক্রেন। এবং চীনের প্রেম, চীনের হতাশা, চীনের ভালোবাসা, চীনের স্বপ্ন সব হচ্ছে তাইওয়ান। তো এখন তারা তো তাদের জায়গাতেই ব্যস্ত। এটা তারা এই জায়গাটা থেকে ছেড়ে এসে নতুন আরেকটা জায়গায় কখনোই ফুলি এনগেজড হবে না। তারা তাদের জায়গা থেকে যতটুকু মানে করার অতটুকু, মানে তাদের যতটুকু মনে করেছে যে তাদের করা দায়িত্ব অতটুকু করেছে। কিন্তু এখানে সম্পর্কটা এমন না যে ব্লাডের সাথে ব্লাডের সম্পর্ক। মনে করেন যে কিন্তু আমরা তো ইরানের অস্তিত্বের উপর চীনের অস্তিত্ব রক্তের সাথে রক্তে মিশে নাই। আপনি আমি ২ জন বন্ধু হতে পারি। আপনাকে পুলিশে ধরে নিল। তার মানে এই না যে আমি আপনার জন্য জীবন দিয়ে মানে সব করব। আপনি যেহেতু আমি ভাই না, আমি ভাই না। এইটা পাড়ার বন্ধুত্ব না যে ওই পাড়ার এসে একে মারলো, একে ধরলো। এমনি হয় না এগুলা। এটা খুব সূক্ষ্ম স্বার্থর এবং যেই দিন না ইরান ওই সিচুয়েশন তৈরি করতে পারে যে ইরানের উপর আক্রমণ মানে কাইন্ড অফ চীনের উপর আক্রমণ, অথবা এমন চুক্তিতে আসতে পারে যে চীন আর ইরান এ আ একেবারে আন্তর্জাতিক সকল ক্ষেত্রে এক লক্ষ্যে একভাবে একসাথে কাজ করবে। ততদিন পর্যন্ত এটা কখনোই হবে বলে আমি আশা করছি না যে একজনের জন্য আরেকজন যুদ্ধে শরিক হয়ে যেতে পারে। মনে করেন ইরান যদি পৃথিবীতে কারো জন্য সবচেয়ে বেশি রক্ত অস্ত্র দিয়েছিল, তার মধ্যে একটা গ্রুপ হতে পারে হুতি। হিজবুল্লাহ, হিজবুল্লাহর লেবাননের, জন্য বা কিছু ক্ষেত্রে আসাদের জন্যও করেছিল। সিরিয়ার তারা ইরানের জন্য কিছু করার হয়তো চেষ্টা করবে। কেন? কারণ করেছেও। কারণ তাদের অস্তিত্ব ইরানের সাথে যুক্ত। ইরান যদি না থাকে তার নিজেরই অস্তিত্ব থাকবে না হয়তো। কিন্তু এটা না। ইসরায়েল যদি না থাকে, মধ্যপ্রাচ্যে আমেরিকার মূল ফুটহোল্ড চলে যাবে। পশ্চিমা শক্তির
যে এক্সটেনশন সেটা হচ্ছে ইসরায়েল। সে কারণে কিন্তু এইটাকে টিকায় রাখা তার জন্য গুরুত্বপূর্ণ। ইরানকে টিকায় রাখা ওই পর্যায়ে গুরুত্বপূর্ণ না। কিন্তু ইরান যদি পড়ে পাকিস্তানের জন্য খুব ইনসিকিউর একটা পজিশন হবে। সো পাকিস্তান খুব হাম্বি-তুম্বি করলো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইরান দখল হইতে হইতে পাকিস্তানের বর্ডারের কাছাকাছি পর্যন্ত যাবে, ততক্ষণ পর্যন্ত সে ওই লেভেল পর্যন্ত যাবে না। এটা স্বাভাবিক। ঠিক চীনও বুঝতেছে যে ইরান ফল করলে তার জন্য আসলে ভালো কিছু হবে না। সেজন্য সে বারবারই পক্ষ নিবে। পক্ষ নেওয়া, লড়াই করা ২ টার মধ্যে অনেক দূরত্ব আছে। তো ইরানের সাথে চীনের সম্পর্ক ভালো মানে এই না যে আপনার সাথে আমার সম্পর্ক ভালো। কেউ তো খারাপ বলে নাই। তার মানে কি এই যে আপনি মাইর খাইলে আমি আমার রক্ত দিয়ে আপনাকে লড়াই করে বাঁচাবো? হয়তো না। হ্যাঁ, হইতে পারে যে আমি আল্লাহর কাছে প্রতিদান চাই সেজন্য আগাইতে পারি। কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কগুলো কিন্তু আল্লাহর প্রতিদান ওইভাবে এখানে তার উপরে রাষ্ট্রগুলো মুসলিমও না। এখানে স্বার্থ যতদিন না পর্যন্ত এক হচ্ছে ততদিন পর্যন্ত এই যুদ্ধে একজন আরেকজনকে সাহায্য এইভাবে করার কোনো যুক্তি আমি দেখি না। সেক্ষেত্রে আমি যদি বলি মধ্যপ্রাচ্যের অশান্তির কারণ এটাই তো লক্ষ্য ছিল এই ইসরায়েলের যে যুদ্ধটা ইরানের সাথে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো তারা তো প্রতিক্রিয়া দেখায়নি। কেন? আরব আর পারস্যের মধ্যে সম্পর্কটা আগের থেকেই ব্লাড কানেক্টেড ছিল। দেখেন আগের থেকে একজন আরেকজনকে পছন্দ করছিল না এরকম একটা লাইন আগে থেকে ক্রিয়েট করে। যদি আমি মনে করি যে উভয় যদি বলে যে আমরা মুসলিম, আমরা পারস্য আরবের উপরে আরেকটা কিছু, শিয়া সুন্নির উপর আরেকটা কিছু, ওই পরিচয় নিয়ে আমরা সবাই এক। আমরা এক হয়ে গেছি। ওই জায়গাটা কিন্তু এখন আমরা পৌঁছাই নাই যে একজন আরেকজনের জন্য না। মনে করেন যে কাতার আর সৌদি এই ২ জন বলতে পারে যে হ্যাঁ, তুমিও আরব, আমিও আরব। তুমিও সুন্নি, আমিও সুন্নি। তোমার আর আমার মধ্যে আসলে এরকম পার্থক্য কোনো জায়গায় না। আমরা এক। তোমার উপর যদি অ্যাটাক আসে তার মানে আমার উপর অ্যাটাক আসতেই পারে। যেভাবে ফিল করতে পারে, ইরানের সাথে ওই সম্পর্কটা এখনো মধ্যপ্রাচ্যে নাই। যে ইরানের উপর আক্রমণ আসলে অন্যান্যরা ওই ফিলটা করবে। বরং অনেকে খুশি হয়ে যায়। এটা বাস্তবতা। আপনাকে মানতে হবে। এখন ইরানের জন্যও ডিপ্লোম্যাটিক বা স্ট্র্যাটেজিক একটা গোল হইতে পারে, আমি এই লাইনটা দূর করে আমাকে তাদের এমন একটা আইডেন্টিটি আগে নিয়ে নিব যেন আমার উপর আক্রমণ আসলে তারা মনে করে আমার ভাইয়ের উপর আক্রমণ এসেছে। সো এগুলা তো লং টার্ম ভিশন আমি বললাম আরকি। জাস্ট এটা পসিবল কি পসিবল না সেটা আরেকটা ডিসকাশন। বাট আমি থিওরিটিক্যালি বলছি যে এরকম যদি কখনো করতে পারে তাহলে দেখবেন ইরানের উপর যেদিন আক্রমণ আসবে বাকিরা বলবে, "এই তার মানে পরের দিন আমাকে মারবা।" বর্তমানে কিন্তু ওইটা ভাবছে না। ভাবছে কি যে ওকে মারছে, ওকে তো মানে এমনিও ভালো লাগে না। ওকে মারছে মানে তো আমাকে মারবে না। আমার যাকে পছন্দ করি না ওকে মারলে কি নাকি আমার তবে হয়তো একটু ভয় ছিল এবারে। তো এবারে দেখছি অন্যান্য বারে যেভাবে ইরান বিরোধী একটা বয়ান ওইবারে কিন্তু এরা আসে নাই। কারণ সৌদি আরবও কিছুটা তারা প্রতিবাদ আসলে করেছে। কাজ করেছে যে জিনিসটা সুবিধার লাগছে না। এভাবে যদি হুটহাট আক্রমণ করে তো আসলে একটু আমার কি হবে? কিন্তু বিশ্লেষণ কি বলে? ধরেন মধ্যপ্রাচ্যে একটা সংকট তৈরি হলো। এতে তো নিশ্চয়ই অন্যান্য আরব মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো তো অবশ্যই প্রভাবিত হবে। অবশ্যই হবে। তো এই যে সংকট গাজাতে যে আক্রমণ হয়েছে, গাজাতে যে অ্যাটাক হয়েছে, এটা তো আরো বড় কারণ ছিল না ভয় পাওয়ার? তাতে কিন্তু তারা অ্যাক্টিভেট হয়নি। ব্যাপার হচ্ছে প্রত্যেকটা দেশে আমেরিকার মিলিটারি বেস আছে এগুলো বুঝতে হবে। ধরেন আমার এখানে ২ জন মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশ আছে। আমার এখানে ২ জন আমেরিকার সৈন্য বসায় দিলেন। আমি ওয়াশিংটনের বিরুদ্ধে কি লড়াই করতে যাবো? এখানেই তো মেরে ফেলবে। সো আমি তো আসলে স্বাধীন না। তো আপনি যদি আশা করেন যে আমি কেন স্বাধীনের মতন কথা বলছি না, আসলে এক্সপেকটেশনটাই একটা রং এক্সপেকটেশন। তো এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে। ফার্স্ট হচ্ছে যে ইরানের সাথে যে একটা অনেক আগের থেকে বিরোধ, ইরান যুদ্ধ নিয়ে কিন্তু কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হলো, কেন তার অস্ত্র কিনে, এটা তো বুঝতে হবে। এটা হিস্ট্রি আছে। হিস্ট্রিতে বললো যে দেখো ইরান কিন্তু অনেক বিশাল কিছু, তোমার তো কিছু নাই। তো কিছু নাই তো তুমি বানাও, তো বললো না আমি তো অত শিক্ষিত না, হয়তো আমার অত প্রযুক্তি ভালো না, হ্যাঁ? তো আচ্ছা কিছু না বানায় তাহলে কিনো, আমি দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ স্যার দেন, বিক্রি করেন। তো বললো স্যার আপনি কিনে তো পাচ্ছি না, ওই দেখো সাদ্দাম কি করতেছে। বলে আচ্ছা সাদ্দাম কি করতেছে কোনো চিন্তা নেই, আমি তোমার সাথে থাকবো। সাদ্দামের মতন আরেকটা যদি উঠে আমি তোমাকে রক্ষা করব। তো তখন বললো ওকে স্যার তাহলে তো আরও ভালো, তো আসেন আপনি আর আমি এক হয়ে যাই। তো এখন এই মুহূর্তে গাজা ইস্যুতে তখন বুঝলো যে আসলে তার এক হওয়ার জায়গাটা আসলে না বা ভুল ছিল। কিন্তু যতক্ষণ না বুঝেছে ততদিনে তো আসলে আমার হাত পা মুখ সবকিছু বাঁধার পর আপনি বুঝাইলেন যে আসলে আপনি আমাকে যে কোনো মুহূর্তে এখন অ্যাটাক করতে পারেন, তো কি করতে পারবো আমি? একটু নড়াচড়া করতে পারবো, ওইটা তো করছে, একটু নড়াচড়াই করছে। এই বাস্তবতা হলো বুঝতে হবে আমাদের। আমরা অনেক সময় মনে করি যে তারা মানে সৌদি আর ইরান একই ভূরাজনৈতিক বাস্তবতায় আছে, না নাই।
ইরান যা পারে সৌদি তা পারবে না, চীন যা পারে ওইটা ইরান পারবে না। মানে নর্থ কোরিয়া আর ইরানের স্বাধীনতার জায়গা কিন্তু এক সমান না। নর্থ কোরিয়া যেমন পৃথিবীর কিছুর সাথেই নেই, তার আশেপাশে তার ওইভাবে শত্রুও নেই বলতে গেলে। সাউথ কোরিয়া আছে একটু হয়তো, কিন্তু বা আমেরিকার বেসও আছে, হোয়াট এভার, কিন্তু সেই তুলনায় ইরানের 4-5টা চিন্তা করেন প্রায় সবগুলো দেশেই কিন্তু বেস আছে, এবং আমেরিকার এবং বেজ ওখানে আছে। একটা রিলিজিয়াস কনফ্লিক্ট আছে, তার উপর ইসরায়েল আছে, মানে অনেক অনেক ইস্যু আছে। তো সেই জন্য আর কি আরব দেশের থেকে যদি আমরা এমন কিছু আশা করি যেটা আসলে সে সক্ষম না, অলরেডি হারাই ফেলছে যেই সক্ষমতা, তার যে অস্ত্রগুলো সেগুলো আমেরিকার অস্ত্র, সেগুলো দিয়ে সে ইসরায়েলের এগেনস্টে কিছু করতে পারবে এই সম্ভাবনা আমি কোনোভাবেই দেখি না। কারণ এইসব অস্ত্র সফটওয়্যার গাইডেড সিস্টেম থেকে শুরু করে মেনটেন্যান্স, পার্টস, এভরিথিং ওখান থেকে আসে। আমেরিকা যদি বলে আচ্ছা আমি তো খারাপ, ইসরায়েল খারাপ, ঠিক আছে আমাদের সাথে আর অস্ত্রের ব্যাপারে কোনো কথা বললো না, ফোন রিসিভ করবো না, সাথে সাথে পায়ে পড়তে হবে যে স্যার মাফ করেন। স্বাবলম্বী হতে হবে আসলে। এটা ছাড়া উপায় নেই, বেসগুলো দূর করতে হবে। কারণ এই বেস থাকলে আমি আর এখানে আমেরিকান সেনা, আমি ওয়াশিংটনের এগেনস্টে যাবো, এটা কি হয়? আমাকে এখানে মেরে ফেলবে। তার উপর এখানে তার ইন্টেলিজেন্সে আমার লোক থাকবে, কান পড়া দিবে, আমাকে বুঝাবে যে না স্যার আপনি ভুল করতেছেন। আমি রাজা বলবো না স্যার, জেনারেল এসে বলবো স্যার আপনি ভুল করতেছেন, এটা হবে না। আমি তো আসলে আলটিমেটলি একটা সিস্টেমের অংশ। সো মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো প্রযুক্তি নাই এই তারা। যে এই বিষয়টা নিয়ে একটু টেনে বলতে চাই যে গাজা উপত্যকায় ক্রমাগত ইসরায়েলের আগ্রাসন সেটি থেমে নেই, কিন্তু আমরা দেখি কি মুসলিম বিশ্ব সেভাবে কিন্তু এগিয়ে আসেনি। আমরা দেখেছি ইরান যেভাবে প্রতিরোধ এবং তারা যেভাবে আন্তর্জাতিক মাধ্যমগুলোতে যেভাবে গাজা উপত্যকার ব্যাপারে সিরিয়াস ছিল, সেক্ষেত্রে মুসলিম বিশ্ব কিন্তু এগিয়ে আসেনি। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? এটা একটা ভালো প্রশ্ন। মুসলিম বিশ্ব বলতে তো আসলে অনেক রাষ্ট্র বোঝায়। আমরা পিস বিশেষ বাই করে পিস, মধ্যপ্রাচ্যগুলো পিস বাই পিস কথা আমরা যদি একটু বলি। অ্যানালাইসিস করি। মুসলিম বিশ্বের মধ্যে আগে দেখতে হবে কার কার নিজস্ব সক্ষমতা প্রযুক্তি আছে এবং কার কার নিজস্ব স্বাধীনতা আছে। ওরা আগালো কি আগালো না, বা ওদের আগানোর ক্যাপাসিটি ছিল কি ছিল না ইত্যাদি। তো ফার্স্টে গাজার আশেপাশের দেশগুলোকে দেখি, জর্ডান সহ অন্যান্য। তো তারা তো অলরেডি কাইন্ড অফ ক্রিপল্ড সোল্ড এবং নিজস্ব কিছুই নাই। তো এখন এই অবস্থায় তারা নিন্দা জানানোর যেটা অনেক, কতটুকু তারা সদিচ্ছার অভাব ছিল, কতটুকু সক্ষমতার অভাব ছিল, এই দুইটার ফাইন লাইনটা আসলে সবসময় ধরা একটু কঠিন হয়ে যায়। ধরা যাক আমি বললাম যে সক্ষমতার অভাব 50%, বাকি 50% কৃষি ছিল। একটা জিনিস হচ্ছে যে তারা যে পণ্য ব্যবহার করে, তারা যে বিলাসিতার জিনিস সব হচ্ছে কি যে পশ্চিম আমেরিকা কেন্দ্রিক। তাদের যে কনজাম্পশন প্যাটার্ন, তাদের যে ব্যাগ, তাদের জুতা, তাদের জামা কাপড়, তাদের যে আরাম করার প্রযুক্তি, এসি টেসি, এভরিথিং হচ্ছে কি যে ওয়েস্ট থেকে একদম ওইটার মধ্যে দিয়ে তারা বিলাসিতার মধ্যে একেবারে নিমজ্জিত। এই কমফোর্টেবল লাইফকে চ্যালেঞ্জ করে পারলে ডলার স্যাংশনকে, পেট্রো ডলার চুক্তির মধ্যেও কিন্তু তারা আছে। নিজের দেশের তেলের শিল্প ক্ষতি হতে পারে, নিজের বিলাসিতা ক্ষতি হতে পারে। বিদেশে আগে যেখানে দেখলে সম্মান করতো, লন্ডনে তাদের প্রায় $2 বিলিয়ন মতন অ্যাসেট আছে, নিউ ইয়র্কে অ্যাসেট আছে, তো এই অ্যাসেটগুলো ফ্রিজ করতে পারে এত এত রিস্ক নিয়ে জাস্ট ইমানের জন্য। চ্যালেঞ্জ করে, এটা তো 80 year কাজ, তাই না? এটা তো 80 year কাজ। তো এখন ওই পর্যায়ে গিয়ে যেতে ভয় পেয়েছে, নাকি তার কখনো সক্ষমতা ছিল না, ক্যালকুলেশন করে দেখেছে আসলে করতে গেলে পারবো না। তো এই লাইনটা আসলে বোঝা কঠিন। আসলে যুদ্ধের স্পিরিট আর বিলাসিতার স্পিরিট কিন্তু ভিন্ন। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, যতদিন পর্যন্ত আমাদের বিলাসিতা আমাদের শাসকদেরকে কাবু করে নাই, ততদিন পর্যন্ত যুদ্ধের স্পিরিটটা ঠিক ওই রকম চালু ছিল। যে মুহূর্তে তারা এর মাঝে ডুব দিল, সাথে সাথে কি দেখলাম ওই ইয়েটা নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটা থেকে একটা ব্যাপার। এখন আপনি বলেন কি যাচ্ছে জিসিসির বাহিরে যদি আসে, আমি তো পিস বাই পিস বিশ্লেষণ করলে পাকিস্তান কেন কিছু করে নাই, মালয়েশিয়া কি করেছে, ইন্দোনেশিয়ার ভূমিকা কি ছিল, সমগ্র মুসলিম বিশ্ব আসলে সেভাবে তেমন কোনো ভূমিকাই নেই। ইরান অন্যদিকে আসলে ইরান ইরান কিন্তু ইরান জোরালো তুলনামূলক পদক্ষেপ। সবচেয়ে সবচেয়ে ভালো লেগেছে যার পদক্ষেপ, সেটা ছিল হুতি। তার জন্য এটা অনেক স্যাক্রিফাইসের একটা জায়গা ছিল, কারণ তাকে অনেক ব্লাড দিতে হয়েছে, এবং সে হচ্ছে কি যে মাত্র সৌদি আরবের যে বিশাল একটা ইয়েমেনের যুদ্ধ এবং একটা বিশাল ব্লকেট, যেটা যেটা গাজা ব্লকেট চলছে, ঠিক এভাবে 6 বছরের মতন সে ব্লকেটে ছিল। প্রচুর খাদ্য কষ্ট, ওষুধ এবং মানে পত্র, হাসপাতালে বোমিং, স্কুলে বোমিং, সব কিছুর মধ্যে দিয়ে পার হয়ে মাত্র একটু শান্তিতে আসলো। তখন সে বললো আমি আবার যুদ্ধে যাব, শুধু তার জন্য। অথচ এই যুদ্ধে তাকে স্পর্শ এইভাবে তো এই জায়গাটা থেকে আসলে তারকে আমি খুবই হিরোইক দেখি। হিজবুল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চেষ্টা করেছিল। ইরান হয়তো তার উপর আক্রমণ করার আগ পর্যন্ত এইভাবে ডিরেক্টলি যায় নাই।
কিন্তু এখন যেহেতু আক্রমণ শিকার হলো, এখন হয়তো আরও সামনে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করবে। আমি যতটুকু জ্ঞান আছে সেটা দিয়ে বলি যে আসলে হতাশাজনক ছিল ওভারঅল মুসলিম বিশ্বের এই ভূমিকা বিষয়টা, যে আমাদের মধ্যে ব্রাদারহুডটা মনে যেন এভাবে ছিল না। আসলেই মানে আমরা যেন ফিল করতে পারি না আমার একটা অঙ্গ আঘাত পাচ্ছে, আমার একটা ভাই আঘাত পাচ্ছে, যেটা পিপল লেভেল আমরা দেখেছি, পাওয়ার কিন্তু লেভেলে রাষ্ট্রীয় লেভেলে ওইটা একদম মিসিং ছিল। আচ্ছা, আমরা এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধের সময় আমরা একটা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে নেতানিয়াহুর, ইসরায়েলের। নেতানিয়াহু ওই ভিডিওতে বলছিলেন যে পরবর্তী টার্গেট আমাদের পাকিস্তান। তো আপনি তো জানেন যে আসলে পাকিস্তান একটা পরাশক্তিধর দেশ, আমাদের একমাত্র মুসলিম দেশ। তো সেক্ষেত্রে এটা কিভাবে দেখছেন? কি মনে হয় আপনার? পরবর্তী টার্গেট কি আসলেই পাকিস্তান হতে পারে? তা তো ন্যাচারাল এক হিসেবে তো পাকিস্তান টার্গেট আসবে, এটা স্বাভাবিক, যেহেতু ইরানের বর্ডারে কিন্তু পাকিস্তান। তো ইরান যদি নিউট্রালাইজ হয়, এরপরে পাকিস্তানকে নিউট্রালাইজ করলে আর ইসরায়েলের থ্রেট তো এইভাবে হয়তো থাকে না। মনে করেন যে আপনার আশেপাশে আপনি একটা পাড়ার মাস্তান, আশেপাশে 8-10টা মাস্তান আছে, সবাইকে পিটাই পিটে অর্ধেক করে ফেলছেন বা ছোট সিস্টেমে নিয়ে আসছেন, এর মধ্যে দুইটা একটু ঘাউড়া ঘাউড়া আসতেছে, বাগে আসতেছে না, একটাকে পিটাই লাইন করার পরে আরেকটা এখন অত ঘাউড়া না, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যদি হয়ে যায় তো একটু ভয় টয় দেখা আগে, আগে থেকেই কারণ একটা ওর কাছে অস্ত্র আছে, এমন অস্ত্র আছে যেটা ভয়ঙ্কর। তো আমার জানার মধ্যে পাকিস্তানের মিসাইল ইসরায়েল পর্যন্ত আসে না, So, ওই হিসেবে কিছু প্রোটেকশন আছে। তবে তো পাকিস্তান কিন্তু সক্ষমতা অর্জন করছে। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে ইন্ডিয়ার সাথে যে পাকিস্তানের অল্প ওটা একটা চীনের প্রযুক্তি ছিল যদিও, এটা পাকিস্তান নিজস্ব সক্ষমতা না, হ্যাঁ, একই সক্ষমতা কিনে হলেও তো অর্জন করেছে, হ্যাঁ ওই হিসেবে ঠিক আছে। তবে প্রযুক্তিটা চীনের ছিল আর কি। ইরানের দিকে আবার নিজস্ব প্রযুক্তির আরও উন্নয়ন বেশি হয়েছে। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটা বিষয় জানবো। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি অনেকের এই বিষয়টা জানার আগ্রহ আছে আসলে। সেটা হচ্ছে আব্রাহাম চুক্তি। এই আব্রাহাম চুক্তিটা কি এবং আসলে কেন করা হয়েছিল সেটি জানতে চাই আপনার কাছে। আব্রাহাম চুক্তি একটা নিকৃষ্ট চুক্তি, যেখানের মধ্যে দিয়ে একটা সন্ত্রাসীকে ইসরায়েলকে লেজিটিমেট করার একটা যে ব্যাপারটা, সন্ত্রাসীকে বৈধতা দেওয়ার চেষ্টা বৈধতা করা দেওয়ার হচ্ছে। ব্যাপারটা। তো এই চুক্তি দিন দিন আরো বেশি থেকে বেশি রাষ্ট্র যুক্ত হচ্ছে, এটা আরো চিন্তার বিষয়। এবং এটা কাদের উদ্যোগে করা হলো সেটা একটু এটা যদি বলেন। আমেরিকার উদ্যোগে করা হয়েছে, এবং বেশি দিন না ট্রাম্প তো, মনে হয় প্রশাসন 2020 সালে করা হয়েছে। এবং ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের মেয়ের জামাই কৃষ্ণার, সে ওইটাতে বেশ অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে। তো এই চুক্তিটা আমার বিশ্লেষণ মতে এই চুক্তিটা কি রোল প্লে করবে সামনে, এবং এটাকে কেন্দ্র করে অনেক ইভেন্ট, ইউনিফিকেশন, এবং এটাকে কেন্দ্র করে অনেক ঘুষ চলতে থাকবে। ঘুষ তো আসলে আমি ঘুষ বললাম, ওরা তো ঘুষ বলবে না। দেখা গেল যে কথার কথা ইউএইকে আজকেও দেখলাম যে ইউএইকে বলেছে F-35 বিক্রি করবে আমেরিকা হ্যাঁ, আপনার চলে আসতে, সে খুব খুশি হয়ে গেল। মানে চিন্তা করেন, আমি টাকা দিয়ে কিনবো আবার নিজেকেও বিলাই দিব, মানে আমি বুঝি না। তো হয় বলতে পারে যে ওটা তো অন্য কাউকে বিক্রি করলো না, আমাকে বিক্রি করলো, খুশি হয়ে। তবে মানে মুসলিম এবং আরো 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 প্রতিনিধিত্বকারী ইয়ে দেশ আছে, যেমন হিসাবে সুদানকে দুঃখের বলেছে, ব্যাপার। সুদানকে বর্তমানে যেই সন্ত্রাসী রাষ্ট্রীয় লিস্টটা সেখান থেকে বাদ দিয়ে দিবে, চলে আসতে সে খুশি। মরক্কোকে আবার বলেছে ওয়েস্টার্ন সাহারার উপরে তার যে ইয়ে আছে ওইটা অনুমতি দিবে, সেও খুশি। তো এইভাবে এক একজনকে এক একটা টোপ, যেগুলো টোপ ঘুষ দিয়ে। আমি বলবো, তো দিয়ে আর কি রাজি করাচ্ছে। তো এবং যা দেখছি খুব সহজে বেশ মনে হচ্ছে আরও রাজি করে ফেলবে। বর্তমানে দুঃখজনক হচ্ছে যে সিরিয়াকেও চাচ্ছে, যে কারণ সিরিয়াতেও ইসরায়েল একদম কাছে এবং একটা বড় থ্রেট। তো কেউ চুক্তির আন্ডারে নিয়ে আসতে পারলে যে কোনো কিছু, যে বললো যে ডলার স্যাংশন তুলে দিচ্ছে অলরেডি ডলার স্যাংশন, তারপরে বললো যে আরও ওই ফ্রিজ করা অ্যাসেট ওগুলো ছেড়ে দিব, এই করবো সে করবো, অনেক কিছু দিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসতে দেখা গেলো যে সিস্টেম করে ফেললো। তো আসলে এই জিনিসটা একটু বেশ চিন্তার মানে বিষয়। আব্রাহাম মানে চুক্তিটা যারা গাজা বা ফিলিস্তিনের স্বাধীনতা যাদের জন্য, এটা সত্যি আমার মনে হয় দুঃখজনক। ভবিষ্যতেও চিন্তার বিষয় থাকবে। আব্রাহাম চুক্তিতে যেইভাবে আসলে বাস্তবায়ন হচ্ছে এটা বেশ দ্রুতই লাগছে আমার কাছে। মানে এই চুক্তিটার আসলে স্পিরিটটা যদি আমি বলি এক কথায়, যে ইসরায়েল রাষ্ট্রটাকে সারা পৃথিবীতে যেরকমভাবে ঘৃণার চোখে দেখে, সেই ক্ষেত্রে ধরেন মুসলিম বিশ্বকে এমনভাবে টোপ ফেলে তাদেরকে লেজিটিমেট দেয়, তাদেরকে এখন বৈধতা তারাই যদি বৈধ থাকে তাহলে তার ঘৃণার চোখে দেখার কেউ নাই। কথার কথা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের উপর জাপানিরা ভয়াবহ নির্যাতন করেছে, ভয়াবহ, এটা ভাষায় প্রকাশ হচ্ছে। এখন চীনই যদি বলে না জাপান আমার বন্ধু, আর তো কিছু বাকিদের করার তো আর কিছু কিছু করার নেই। এখন সবচেয়ে বেশি ইসরায়েলের হামলা শিকার হয়েছে এই আরবরা, মুসলিম সুন্নি আরবরা। সেই রাষ্ট্রগুলো যদি বৈধ দিয়ে দিত, তার মানে আর আপনার কি বলার থাকে তখন? ইরানেরও তখন বেশি কিছু বলা থাকবে না, ইরানকে বলবে তুমি কে। আচ্ছা, আমরা এবার একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিনিয়ামিন নেতানিয়াহু। তাকে তো আসলে আমরা জানি যে সে একজন যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী। সে অন্যায়ভাবে গাজা উপত্যকায় ক্রমাগত যে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যদিও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতও কিন্তু তাকে যুদ্ধাপরাধী হিসেবে তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই অবস্থায় সে যুক্তরাষ্ট্রে গিয়ে সে ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেলের জন্য একটা সুপারিশ চেয়েছে। বিষয়টা কি হাস্যকর না? না, আমার কাছে স্বাভাবিকই লাগছে, কারণ একটু আগে বলেছে আইন কাদের তৈরি, আন্তর্জাতিক আইন কাদের তৈরি, আন্তর্জাতিক কোর্ট কাদের তৈরি, আন্তর্জাতিক সিস্টেম, এগুলো তো আপনি আমি মিলে তৈরি করি নাই। যে তৈরি করেছে সে যা ইচ্ছা তা করবে, এটা হাস্যকর না, এটাই স্বাভাবিক। বরং এটা আমাদের জন্য হাস্যকর যে আমরা খুব আশা করছি ওটা মানা হবে এবং ওইটার উপর হতে পারে। ভরসা করতে পারি। কিছুই নেই, এগুলো একটা মানে এটা ব্লাফ। হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন ব্লাফ, একজন ব্লাফ দিচ্ছে, আমি ব্লাফ বিশ্বাস করছি না, অনেকবার প্রমাণিত হয়েছে এটা ব্লাফ। স্যার আমি বলি না এটা সত্যি হইতে হবে, কেন এটা করলো? এটা তো আসলে এটাই হাস্যকর। আমি হাস্যকর যদি আমি বলি এটার উপর কোনো আশা রাখি। তবে শেষ পর্যন্ত কি আমরা কি তাইলে বলি যে সে নোবেল পেতে পারে? সে নোবেল যদি পায় তাতেও কিছু আসে যায় না, সে যদি নোবেল না পায় তাতেও কিচ্ছু আসে যায় না। আপনার আমার ভাগ্য এটা দিয়ে নির্ধারিত হবে না, আপনার আমার ভাগ্য নির্ধারিত হবে আমাদের স্ট্র্যাটেজি, আমাদের শক্তি, আমাদের লড়াই, আমাদের শ্রমে। ওদিকে মনোযোগ দেওয়া উচিত। আপনি যেটা বললেন যে আসলে নিজেদের ভাগ্য নিজেদের করতে হবে। তো সেক্ষেত্রে আসলে যে মুসলিম বিশ্ব নিয়ে আমরা কথা বলেছি, আমাদের আসলে এখন কি করা উচিত? আসলে মুসলিম বিশ্ব তো আসলে একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে শান্তি। আমাদের আহ, যে রোগটা পেয়ে বসেছে সেটা হচ্ছে কি যে আমরা ইসলামের আদর্শ থেকে সরে গিয়ে বুদ্ধের আদর্শে দীক্ষিত হয়ে যাচ্ছি। দেখেন, ইরান যখন যুদ্ধ করে নাই, ইরানের ভিতরে গুপ্তচর এমনভাবে প্রবেশ করেছে যে গুপ্তচরের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। ক্ষতিটা হয়েছে আজকে ইরানের। ইরান এটা কিন্তু কোনো অস্ত্র না, নিজের দেশের জনগণেই। আবার যেই মুহূর্তে যুদ্ধ লাগলো, সমস্ত জাতি একত্রিত হয়ে ন্যাশনাল ইউনিটি ক্রিয়েট করে গুপ্তচর থেকে ঠিকই কিন্তু শেষ করে ফেলেছে। যুদ্ধটা যদি না হতো, ময়লা কীভাবে পরিষ্কার হতো? যুদ্ধটা যদি না হতো, তাদের প্রযুক্তিগুলা কিভাবে ডেভেলপড হতো? এবং বর্তমানে দেখা গেল যে ইরানের সবচেয়ে মেধাবী লোক, পুরা ইরান খুঁজে বের করে আনা হবে কিসের জন্য, তাই কিসে খাটানো হবে যে আমার এয়ার ডিফেন্স আর মিসাইল টেকনোলজির পিছিয়ে তুমি সময় দাও, সবচেয়ে যোগ্য লোক, সবচেয়ে বেশি টাকা, সব কিছু এখানে চলে আসবে এখন। এই যে ছাঁকনি দিয়ে একটা দেশের সবচেয়ে মেধাবীদের এখানে কাজে লাগাই দিলাম, এটা তো যুদ্ধ ছাড়া হয় না। আমার যে ফ্রন্ট লাইনে যেখানে সবচেয়ে বেশি দরকার সেখানে না গিয়ে যদি আমার দেশের লোকজনের স্বপ্ন থাকে যে একটা ব্যাংকে চাকরি করব, কিংবা আমি আমেরিকায় যাব ডলার কামাবো, কিংবা মধ্যপ্রাচ্যে যে শ্রম দিব, এর মধ্যে দিয়ে গিয়ে আমাদের দেশের জাতির জন্য আসলে কিছু বেনিফিট আনতে পারে না আমার দেশের সূর্য সন্তানরা। আমরা যখন যুদ্ধ করব, তখন আমাদের ভিতর থেকে গুপ্তচর থেকে শুরু করে যত রকম ময়লা আছে পরিষ্কার হবে, এবং আমাদের যেই ন্যাশনাল ইউনিটি আছে সেটা ক্রিয়েট হবে, এবং আমাদের যে মেধাবীরা তারা রাইট জায়গায়, শক্তির জায়গায় তাদের মেধা, আমাদের যা টাকা আছে তার টাকা, এবং আমাদের যা সময় আছে তার সময় এখানে দিবে। সো এইভাবেই হচ্ছে কি যে আমরা ওভারঅল সাজাতে পারবো। এই জন্য একটা হাদিস আছে, তোমরা তলোয়ার নামাবা না। তলোয়ার যখন নামাই তখন কি আমাদের মধ্যে এই অপবিত্রতা এবং আমাদের যে সমস্যাগুলো বাসা বাঁধতে থাকে। তলোয়ার তুলে রাখবো আর এই ধরনের সমস্যা হবে না। তো মুসলিম জাতির সমস্যা হচ্ছে সবাই তলোয়ার নামিয়ে ফেলেছে। আমাদের সৈন্যরা এখন যুদ্ধ করে না, পিস কিপিং করে। এবং আমরা যাদের থেকে অস্ত্র কিনি সেই অস্ত্রগুলোর সাথে চুক্তি থাকে যে অস্ত্র কোন কোন খাতে। তো দেখা যায় কি যে আসলে আমেরিকা শত্রুর জন্য আমরা নিজেরা টাকা দিয়ে ওর অস্ত্রটা কিনে আনি, এবং আমাদের সৈন্যটাও আমেরিকা সৈন্যের মতোই কাজ করে। জিসিসি কান্ট্রির ক্ষেত্রে বলেছে। আর বাংলাদেশের মতন দেশের জন্য ইউএনের জন্য কাজ করে। ইউএন যদি বলে কি যে তোমাদের দেশের থেকে মিশনে নিব না, সাথে সাথে আর্মির ভয়েস চেঞ্জ হয়ে যায়, এই পক্ষ থেকে ওই পক্ষ চলে যায়। মানে আমাদের শুনে আমাদের না, যদি আমাদের ট্যাক্সের টাকা বসে আমাদের। তো এখন এইরকম সিচুয়েশনের থেকে, এই জাতিগত পরাজয়, লজ্জা এবং রোগের থেকে বাঁচার উপায় এই বুদ্ধের অহিংস শান্তি এইসব আদর্শ থেকে বিচ্যুত হয়ে ইসলামের আদর্শ উজ্জীবিত হওয়া,
এবং কোরআনের মধ্যে ইসলামের আদর্শ শিখানো আছে এবং কোরআনের মধ্যে ইসলামের যে ফ্যামিলি ভ্যালু, ইসলামের যে চেতনা, ইসলামের যেই জীবন বিধান সব কিছু যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন ব্যবসা এবং যুদ্ধ এবং ঝুঁকি নেওয়া, রিস্ক টেকিং এই সব কিছুর পুরা যেন একটা নার্চার করার একটা সোসাইটি তৈরি করছে। সো আমি যখন ওই ভিশনটা দেখি না, মিশনটা দেখি না, তখন আমি উদ্দেশ্যহীন থাকি, একবার দুর্নীতিতে জড়াই, একবার বিদেশে যাব, একবার মানে দেশদ্রোহী কাজ করবো। তো এই লক্ষ্যহীন অবস্থা, তো মুসলিম বিশ্বের সবগুলো দেশে এই লক্ষ্যহীন একটা অবস্থা তৈরি হচ্ছে। যুবকদের মধ্যে কোনো মিশন ভিশন চিন্তা, ন্যাশনাল ইউনিট কিছুই তৈরি হচ্ছে না। তো আমাদের আসলে গাজ একটা সিচুয়েশন তৈরি করে দিছে যেন সারা বিশ্বের মুসলিম বুঝতে পারে তারা কতটা নির্যাতিত, এবং সারা বিশ্বের মুসলিমরা একটা কমন কজ পাইছে যেটার জন্য তারা একত্রিত হতে পারে। তো এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিছে আমার ভাই বোনদের রক্তের বিনিময়ে। এই সুযোগটাকে কাজে লাগায় আমাদের চিন্তা, কাজকর্ম এবং স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনা উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আগামী পর্বে দেখা হবে আরও একজন অতিথির সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।